পরিস্থিতি ভালো দেখছি না। এখন পর্যন্ত অনিশ্চয়তা আছে, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব, এবং সামনের দিকে অনিশ্চয়তার কারণে স্থিতিশীলতার অভাব আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে। যেগুলো সরকারের কাছে মানুষের চাহিদা, তার মধ্যে সবচেয়ে বেশি যেটা চাহিদা থাকে নিরাপত্তা, মান সম্মান, নিজের ব্যক্তিগত এবং সম্পদ এবং সম্মান, এবং নিজের এবং পরিবারের, এগুলো ব্যাপারে মানুষে খুব সন্তুষ্ট নয়, খুব নিশ্চিত হতে পারছে না। অনেক ক্ষেত্রেই শুধু আল্লাহর উপর ভরসা করে থাকতে হচ্ছে। আর একটা জিনিস হলো যে মানুষের চায় যে আমরা খেয়ে পরে বাঁচতে চাই, জিনিসপত্র যেন আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটি সাধারণ মানুষের চাওয়া। কিন্তু এখন জিনিসপত্রের দাম বাড়ছে এবং সেখানে মূল্যস্ফীতি 13 বা 14% হয়ে গেছে যা শুনলাম, বা বেশ বেশি আর কি, আমাদের আশেপাশের দেশগুলোতে 4-5%-এর মধ্যে যেখানে আছে। সেই হিসাবে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে গেছে। আর থার্ড যেটা, মানুষের আয় ইনকাম কমছে, অনেক মানুষ চাকরি হারাচ্ছে। এটার পরিসংখ্যান এখন আমরা দেখিনি, তবে আমরা অনেক মিল ফ্যাক্টরি দেখছি যে 20-25 হাজার চাকরি করতো, সেই মিল ফ্যাক্টরি আগুন লাগিয়ে চলে গেছে, আর চাকরি নেই। তারা আশেপাশে অনেক ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে, সেগুলো তারা বিভিন্নভাবে র মেটেরিয়ালসের অভাবে হোক কম্পিটিশন করতে পারছে না, বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি চালাতে পারছে না। অনেক সরকারি বেসরকারি অফিস তাদের ব্যবসা বাণিজ্য কমিয়ে দিয়েছে, চাকরি ছাঁটাই করছে, কাজেই প্রচুর মানুষ বেকার হচ্ছে। সব মিলিয়ে একটা যেটা বলবো আমি, সামাজিক একটা স্থিতিশীলতা বা স্বাভাবিকত্ব নষ্ট হয়ে যাচ্ছে, আর সেই কারণে অর্থনৈতিকভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর সব মিলিয়ে এটার মধ্যে রাজনৈতিক একটা প্রভাবও আবার আসবে। আর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে নতুন করে ইনভেস্টমেন্টও আসছে না, কাজে চাকরির সুযোগ সৃষ্টি হওয়া বা সামনের দিকে যে জিডিপি যেটা আমাদের কমে যাচ্ছে দেখা যাচ্ছে, এবং সেটা বাড়ারও কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো সব মিলিয়ে আমি মনে করি দেশ ভালো চলছে না। আর যেটার জন্য এত বড় আন্দোলন হলো, হ্যাঁ, যেটার জন্য এত বড় আন্দোলন হলো, সেখানে অলমোস্ট 71-এর পর থেকে আমি মনে করি এইরকম ভাবে জাতি কোনো সময় ঐক্যবদ্ধ হয়নি। এটা আমরা স্বীকার করতে চাচ্ছি না এখন, কিন্তু বাস্তবে যেটা আমরা দেখেছি যে প্রায় 99% লোকই বলে এই পক্ষে ছিল এটার, এবং এই আন্দোলনের পক্ষে একেবারে ধনী শ্রেণী, মানে যারা একেবারে শপিং মলের মালিক থেকে শুরু করে একেবারে ফুটপাতের দোকানদার সবই ছিল এখানে, ফ্যাক্টরির মালিক থেকে শুরু করে ফ্যাক্টরির ওয়ার্কার তারাও ছিল, যে কোনো অফিসের লোক ছিল। সাধারণভাবে অনেকেই কর্মচারী, বেসরকারি কর্মচারী, সরকারি কর্মচারীর মধ্যে যে সুযোগ পেয়েছে যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছে। তো এই সকলের কিন্তু উদ্দেশ্য একটাই ছিল যে সরকারের পতন, তার পরবর্তীতে আমরা একটা বৈষম্য বিরোধী, একটা বৈষম্য থাকবে না বিহীন একটা সমাজ চাই, ন্যায় বিচার ভিত্তিক সমাজ। সেটার জন্য সাধারণ মানুষের দুটোই কথা তখন আমরা যেহেতু আন্দোলনে ছিলাম যেটা উপলব্ধি করেছি, সেটা হলো ভালো একটা নির্বাচন চাই, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক, যার মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে, সঠিকভাবে হবে এবং সঠিকভাবে রায় আসবে। এবং সেই রায় পেয়ে যারা সরকার গঠন করবে তারা যেন এমন শাসন ব্যবস্থায় মধ্যে দিয়ে সরকার চালান যে তারা জনগণের কাছে জবাব দিতে থাকবেন, এবং জবাব দিতে তারা কখনোই তাদের জনগণের প্রভু হবার চেষ্টা করবেন না, এক নায়কতন্ত্র করার চেষ্টা করবেন না। এই দুটো, আর সব মিলিয়ে একটা ভালো বৈষম্যহীন সমাজ, ন্যায় বিচার ভিত্তিক, অত্যাচার অনাচার দুর্নীতি মুক্ত, সেই ধরনের একটা আকাঙ্ক্ষাকে নিয়েই মানুষ এই সংগ্রামে শরিক হয়েছিল। কাজেই ওইটাই ছিল প্রায়োরিটি। এই সরকার এটা প্রায়োরিটি ঠিক করার পরে যেটা দরকার ছিল, এটা প্রায়োরিটি বাস্তবায়নের জন্য যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, সেই ঐক্যটা থেকে শক্তিভাবে ধরে রেখে বা আরো বাড়িয়ে, সেটার মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে সেইটাকে পূরণ করা, তাহলেই যারা শহীদ হয়েছেন তাদের প্রতি যথাযথ মর্যাদা দেওয়া হতো, তাদের এই যে দান, সেটাকে আমি মনে করি গৌরবের আত্মদান, সেটা সফল হতো। কিন্তু ওনারা দেখা গেল এটা বলার পরেও ওনারা যেটা করলেন সেটা হলো একটা, যারা মারা গেছেন সেই হত্যার বিচারের নামে লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন করতে গিয়ে যেটা দাঁড়ালো সেটা হলো জাতি ডিভাইডেড হওয়া শুরু হয়ে গেল, এবং এই প্রতিহিংসা এবং প্রতিশোধ নিতে হবে এই হত্যার, এটা যখন প্রায়োরিটিতে চলে আসলো তখন দেখা গেল যে তারা দেশকে দুই ভাগ করে ফেলেছেন। কিছু লোক যারা নির্যাতিত হয়েছে, নির্যাতনের আশঙ্কা ছিলেন, এই ধরনের কিছু মানুষকে দিয়ে, বা যারা বিভিন্নভাবে ভয়ভীতিতে ছিলেন, যে কোনো ভাবেই হোক, তাদেরকে তারা একটা দেশপ্রেমিক হিসেবে একটা দল ভাগ করলেন। আর তার বাইরে যারা কোনো নির্যাতিত হননি তারা দেশপ্রেমিক নন, এবং যারা কোনো না কোনো ভাবে সরকারের থেকে কিছু না কিছু সুযোগ সুবিধা পেয়েছেন, স্বাভাবিকভাবে পেয়েছেন বা যে কোনো ভাবে হোক, তাদেরকে তোমরা দেশদ্রোহী করে এখন দুই ভাগ করে ফেললেন। এবং এটা সর্বস্তরিতে, শুধু মানে এটা একেবারে প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ
থেকে শুরু করে এই পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী সবখানে এই বিভাজন, তারপরে আসলে ব্যবসায়ীদের মধ্যে বিভাজন, তারপরে বুদ্ধিজীবীদের মধ্যে, পেশাজীবীদের মধ্যে, প্লেয়ারদের মধ্যে, আর শিল্পীদের মধ্যে, আর্টিস্ট শিল্পী সবার মধ্যে, সাহিত্যিক সবার মধ্যে বিভাজন। এবং বিভাজন করার পরে যখন এক গ্রুপ আরেক গ্রুপকে বলছেন তারা দেশদ্রোহী বা দেশপ্রেমিক নন, তারা আবার বিভিন্নভাবে এই মামলা মোকদ্দমা দিয়ে, ফলস মামলা বা বিভিন্নভাবে তাদের বাড়িঘর দখল করছেন, তাদেরকে অত্যাচার করছেন, তাদেরকে বিভিন্ন নিগৃহীত করছেন। এবং সেই নিগৃহীত করার ভিতরে সরকারের যেটা দায়িত্ব ছিল এটাকে রক্ষা করা, আমরা দেখছি যে সরকার এটা করছেন না। তারা বিভিন্নভাবে পুলিশ তাকে সহযোগিতা করছেন না, বিভিন্নভাবে দেখা যাচ্ছে ওই যেটা ম্যাজিস্ট্রেটরা বিভিন্নভাবে তাদের সেইভাবে মানুষকে প্রোটেকশন দিচ্ছেন না। তো এই কারণে এই যে একটা দল আরেকটা দলের উপরে যে ঘৃণা চাপিয়ে দিচ্ছে, প্রতিশোধ চাপিয়ে দিচ্ছে, এটা তো অটোমেটিক্যালি যারা ঘৃণার পাচ্ছে তারা আবার ঘৃণার সৃষ্টি হচ্ছে তাদের মনে, যারা প্রতিশোধ শিকার হচ্ছে তাদের মধ্যে একটা প্রতিশোধ স্পৃহা জাগছে। ভালোবাসা দিয়ে ভালোবাসা জয় করা যায়, বন্ধুত্ব দিয়ে বন্ধুত্ব আনা যায়, কিন্তু এই সরকারের পলিসিতে এখন দেশ একটা সংঘাতময়। কেউ নিগৃহীত হচ্ছেন, তারা সামনের দিকে প্রতিশোধ নেওয়ার জন্য চিন্তা করবেন। এখন এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেটা আমরা মনে করি সামনের দিকে যেটা উদ্দেশ্য ছিল সেটাকে ব্যাহত করবো। আর যে জিনিসটা আমাদেরকে ব্যথিত করেছে, এই শহীদদের আত্মদান, এই শহীদদের নাম ভাঙিয়ে লক্ষ লক্ষ লোকের মামলায় নিরীহ লোককে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। এটা তো শহীদদের যথাযথ মূল্য তো দেওয়া হচ্ছেই না, বরং এইটা শহীদদের আমি মনে করি একটা বড় ধরনের অবমাননাকর কাজ করা হচ্ছে। তো